রাস্তার মাঝে সেনাবাহিনীর পোশাকধারী এক সৈনিকের কলার চেপে ধরে দাঁড়িয়ে আছে জায়রা। রাস্তায় উপস্থিত জনগণের চোখ বিষয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কি আশ্চর্যকর সাহস মেয়েটার! সৈনিকটির চোখে ভয়, তবুও রাগান্বিত বাক্যে বলল, ম্যাম, আমার কলার ছাড়ুন। আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। জায়রাও কম কিসে, দ্বিগুণ রাগী বাক্যে প্রশ্ন ছুড়ল, বাড়াবাড়ির কিছুই দেখেননি, এবার দেখবেন। আপনার নাম কি জাহিস চৌধুরী? সৈনিকটি ভীতস্বরে জবাব দিল, জি। দেখতে পারছেন না? জায়রা চোখ রাঙিয়ে বলল, জি, দেখতে পারছি। অন্ধ নামে, তবুও জিজ্ঞেস করে শিওর হয়ে নিলাম। জাহিস এবার অধৈর্য কণ্ঠে কিছুটা হুমকি দিয়ে বলল, ম্যাম, আমার কলার ছাড়ুন। আপনি কিন্তু আমাকে ভরা রাস্তায় হেনস্থা করছেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। জায়রা মুচকি হাসল। চোখে মুখে কোনো রকম ভয়ের চিহ্ন দেখা গেল না, বরং জায়রা খুব শান্ত, যেন জাহিসের কথায় পাত্তাই দিচ্ছি না। জায়রা সামান্য হেসে বলে উঠল, সরি, আমি ভয় পাচ্ছি না। জাহিস জায়রার মুখের হাসির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। কি মনোমুগ্ধকর সেই হাসি! আচ্ছা, সব মেয়েরাই কি এত সুন্দর করে হাসে? কই, জাহিস তো আগে দেখেনি, নাকি খেয়াল করেনি কাউকে সেভাবে, কি জানি। জায়রা জাহিসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করল, আমি মানুষ, এলিয়েন না। এভাবে দেখার কোনো দরকার নেই মিস্টার সৈন্য। সৈন্য? সেটা আবার কে? প্রশ্নটা দমিয়ে রাখতে না পেরে করে ফেলল, সৈন্যকে? কে আবার? আপনি? জাহিস ভরকাল। রাস্তার জনগণের দিকে একবার চোখ দিয়ে চাপা স্বরে বলল, আমার গলাটা ছাড়ুন প্লিজ, রিকোয়েস্ট করছি। আমাকে সম্মান না দিন, সমস্যা নাই, কিন্তু আমার ইউনিফর্মটাকে অন্তত সম্মান দিন। আমি সব মেনে নিলেও আমার গায়ের ইউনিফর্মের অসম্মান মানতে পারি না। জায়রা ছেড়ে না দিয়ে বলল, আগে কার্ড দেখান। জাহিস পকেট থেকে কার্ডটা বের করে দেখালো জায়রাকে। জায়রার সাথে সাথে জাহিসের কলার ছেড়ে দিল। কিছুটা অনুতপ্ত স্বরে বলে উঠল, দুঃখিত, তবে আপনি আমার সাথে অন্যায় করেছেন। আর অন্যায়কারী কাউকে আমি ছেড়ে দেই না, এমনকি নিজের ভালোবাসার মানুষটাকেও না। শেষ কথাটা বলতে গিয়ে জায়রার কণ্ঠস্বর কেঁপে উঠল। জাহিসের দৃষ্টি জায়রার ছলছল চোখ এড়াল না। মেয়েটা বাকি সবার থেকে অন্যরকম, সবসময় বাঘিনী নাই আচরণ। একটা ভুলের জন্য জাহিসের মতো শক্তবক্ত ছেলেকে ছাড়ল না। আর বাকি ছেলেরা তো কিছুই না। জাহিস কিছু একটা ভেবে মুচকি হাসল। জাহিসকে একা একা হাসতে দেখে জায়রা গর্জে উঠে জিজ্ঞেস করল, হাসছেন কেন? জায়রার সন্দেহান চাহনি দেখে জাহিস ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, দেখুন মিস, আমি আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে ইচ্ছাকৃত জড়িয়ে ধরিনি। আমি একজনকে তাড়া করেছিলাম। তাকে ধরতে যাওয়ার সময় আপনি সামনে এসে পড়লেন। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্লিজ ক্ষমা করবেন, আসি। জায়রা সৌজন্যতার হাসি উপহার দিল। জাহিজ চোখে সানগ্লাস পরতে পরতে বলে উঠল, এই যে মিস বাঘিনী, পরের কোনো ছেলেকে বলে এভাবে হামলে পড়বেন না। সব ছেলেরা আমার মতো ভালো হয় না, বুঝলেন? আসি, আল্লাহ হাফেজ। বলে জায়রাকে কিছু বলতে না দিয়ে চলে গেল। জায়রা কিছুক্ষণ একা একা বকবক করে কলেজের ভেতরে ঢুকে গেল। জাহিস অফিসে এসে সোজা জায়হানের রুমে ঢুকে গেল। চেয়ারে পা উঠিয়ে বসতে বসতে বলল, জানিস আজকে কি হয়েছে? জায়হান কিছু একটা করছিল। এর মধ্যে জাহিসের এমন উদ্ভট প্রবেশ দেখে চোখ তুলে তাকালো। শান্তবাকে বলল, আমার কি কোনো এক্সট্রা পাওয়ার আছে? জাহিস দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না তো, তাহলে জানবো কিভাবে? জাহিসের মুখ চুপসে গেল। পরক্ষণেই জায়হানের কথায় পাত্তা না দিয়ে বলে উঠল, আরে শোন না ভাই, আমি তো বধির না। জায়েশ মুখ গোমরা করে ফেলল, বলল, সবসময় ফাইজলামি ভালো লাগে না ভাই। একটা দরকারি কথা শেয়ার করতে এসেছি, আর তুই কিনা এমন হেয়ালি করছিস। জায়হান চোখ তুলে তাকালো। জাহিসের গোমরা মুখ দেখে নরম সুরে বলল, আচ্ছা বল, শুনছি। জাহিস গোমরা মুখ করেই বলল, রিকোয়েস্ট করে বলতে বল। জায়হান মুচকি হাসল। কথা না বাড়িয়ে অনুরোধ বাক্যে বলল, আপনার মহামূল্যবান কথাটা বলে আমাকে উদ্ধার করেন ভাইজান। জাহিস হেসে ফেলল। জায়হানও হাসল বটে। জাহিস উত্তেজিত স্বরে বলে উঠল, আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। জায়হান হাতের কলম রেখে চকিতে তাকালো। চোখের পাতা ঝাপটে প্রশ্ন করল, ভুল শুনছি? জাহিস লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, না, ঠিক শুনছিস। জায়হান কেসে উঠল। জাহিস পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, আগে পানি খানে। জায়হান হাত দিয়ে থামিয়ে বলে উঠল, তুই তো কবে যেন আমার হার্ট অ্যাটাক করে ফেলবি রে, তা ঘটনা কি আগে বল। জাহিস রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করল।
তা শুনে জায়হান হেসে ফেলল। হাসতে হাসতে বলল, যে মেয়ে ভরা রাস্তায় তোকে অপমান করলো আর তুই তাকে ভালোবেসে ফেললি, লজ্জা নেই তোর? জাহিস রাগে বিড়বিড় করে বলে উঠল, তুই চুপ থাক, তোর কাজ মনোযোগ দিয়ে কর, বলে উঠে দাঁড়ালো। বিড়বিড় করতে করতে চলে গেল। জায়হান জাহিসের যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, দোয়া করি তুই তোর ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি নিজের করে পেয়ে যা। খালা, কি হয়েছে? এভাবে কান্না করছেন কেন? জায়হান বাড়ি ফিরে দেখে আমেনা বেগম ড্রয়িং রুমে বসে হাউমাউ করে কান্না করছে। পাশে মনিকা বেগম বসে আছেন, কিছু একটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমেনা বেগমকে আজকে বাড়িতে দেখে জায়হান বেশ খানিকটা অবাক হয়েছেন। তিনি তো গ্রামে গিয়েছিলেন, কয়েকদিন থেকে আসার কথা, তাহলে আজ কেন আসলো? কান্নাই বা করছে কেন? জায়হানের কথা শুনে আমেনা বেগম দৌড়ে আসলেন জায়হানের দিকে। জায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবা গো, ও বাবা, আমার সর্বনাশ হইয়া গেছে, আমারে বাঁচাও বাবা। জায়হান তাকে শান্ত করতে বলে উঠল, খালা, আপনি কান্না থামান, কি হয়েছে আমাকে বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আঙ্কেলের কিছু হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে? আমিনা বেগমকে এনে সোফায় বসালো। মনিকা বেগম এক গ্লাস পানি এনে দিয়ে বলল, আপনি সব গুছিয়ে বলুন জায়হানকে, ও নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে আপা। আমিনা বেগম পানিটুকু শেষ করে সবটা গুছিয়ে বলল জায়হানকে। সব শুনে জায়হান দাঁড়িয়ে পড়ল। অবাক বাক্যে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, আপনি ওইটুকু মেয়েকে কি করে একজনের সাথে পাঠিয়ে দিলেন? খালা, আজকাল কেউ বিশ্বাসী না, এখন আমি কি করব? জায়হানের মাথা কাজ করছে না। তবুও আমিনা বেগমকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, লিলিকে সেভ করে আনার আমি সর্বোচ্চ চেষ্টা করব খালা, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকুন। বলেই জায়হান বেরিয়ে গেল। যে করে হোক লিলিকে বাঁচাতে হবে, লিলির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। একটা ভাঙাচোরা রুমে বন্দি হয়েছে লিলি সহ কয়েকটা মেয়ে। লিলির হাত পা বাঁধা, মুখ বাঁধা। কিশোরী লিলির মন মস্তিষ্ক জুড়ে শুধুই ভয়। চোখ দুটো ভয়ে চাতক পাখির মতো বাঁচার উপায় খুঁজছে। এটা কোথায়, কোন জায়গা? লঞ্চ, ট্রলারের শব্দ শোনা যাচ্ছে। কোনো নদীর পাড়ের এলাকা হয়তো। লিলি তো কিছুই চিনে না, জানেও না কয়েকটা মেয়ে গঙ্গাছে। ওদের জামা কাপড় রক্ত লেগে আছে। সদ্য নাইনে ওঠা লিলি বুঝতে পারল না এই রক্ত কিসের। তাহলে কি লোকগুলো ওদের এভাবে মেরেছে? কেন মেরেছে? বাকিটা সবাই কাছে। এর মধ্যে রুমে প্রবেশ করলো এক ছেলে। বয়স কত হবে? 28-29 নাকি এর চেয়ে বেশি, কে জানে, বুঝতে পারল না লিলি। ছেলেটা দেখতে শুনতে ভালো হলেও লিলির একটুও ভালো লাগছে না, কেমন যেন লাগছে। নেশা করেছে? চোখ দুটো এমন লাল কেন? চোখের চাহনিটাও কি বিশ্রী, মুখের হাসিটাও বিশ্রী। ছেলেটা লিলির দিকে এগিয়ে আসতে লিলি ভয়ে জড়সড় হয়ে গেল। ছেলেটা এসে লিলির একদম গা ঘেঁষে বসল, বলল, কি সুন্দর ঘ্রাণ, আমার পার্টনার হিসেবে তোকে চাই। হবে কি আমার বেড পার্টনার? লিলি বুঝতে পারল না। হুট করে লোকটা লিলির বুকের আকর্ষণীয় অংশে চেপে ধরল। দুই হাতে শক্ত করে চেপে ধরতেই লিলি ব্যথায় নড়ে চড়ে উঠল, কিন্তু মুখ দিয়ে শব্দ করতে পারল না। কেমন দম আটকে আসছে ওর। কি হবে ওর সাথে? ছেলেটা লিলির বুকে হাত দিয়ে নিজের খায়েশ মেটাতে মেটাতে বলে উঠল, আই নিড ইউ বেবস, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। বলে লিলিকে কোলে তুলে নিল। লিলি চেয়েও কিছু করতে পারছে না। আজ নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু হবে। আমার কষ্ট হইতাছে, আমারে সারেন, আমার ব্যথা লাগতেছে, আমি তো মইরা যামো, সারেন আমারে। লিলির কাতর কণ্ঠে কথাগুলো শুনেও ছাড়ল না। দুজন মিলে একসাথে লিলির শরীরটা খুবলে খাচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে চলছে এই অত্যাচার। লিলি এর মাঝে 2বার জ্ঞান হারিয়েছিল, তবুও ছাড়েনি। আর সহ্য করতে পারল না ছোট্ট লিলি পুনরায় জ্ঞান হারালো। এবার ছেলে দুটো বিরতিতে গেল। একজন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ইয়ার, মেয়েটা বড্ড নেশালো, কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না। দ্বিতীয়জন তাল মিলিয়ে বলে উঠল, বেশি লোড নিতে পারবে না, মারা যেতে পারে। আগের ছেলেটা এবার মুখে বিশ্রী হাসি প্রয়োগ করে বলে উঠল, ডেড বডির সাথে সেক্স করার মজাই আলাদা। ছেলেটার কথা শুনে দ্বিতীয়জন নাক ছিটকে উঠল। দাঁড়িয়ে প্যান্টের চেন লাগাতে লাগাতে বলতে লাগলো, তুই আস্ত মেয়েবাজ, শালা কুত্তা, আমারও ইচ্ছা নাই, আমি যাই, তুই এই মেয়ের সাথে যা খুশি কর, আমার দেখার বিষয় না। বলেই চলে গেল। যাওয়ার আগে একবার লিলির বস্ত্রহীন নিস্তব্ধ দেহের দিকে তাকাতে ভুলল না।
মিস জায়রা, শুনছেন? জায়রা সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছে। পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল। ঘুরে তাকিয়ে পরিচিত একজনের মুখ দেখে ঠোঁট দয়ে হাসি ফুটল। হাস্যোজ্জ্বল বাক্যে বলল, শুনছি মিস্টার জায়হান। জায়হান মুচকি হাসল। জায়রা চোখ সে হাসি এড়ায়নি। ছেলেটা খুব সুন্দর করে হাসে। কিন্তু কেন? ছেলেদের এমনভাবে মেয়েদের হাসতে হবে কেন? এই হাসি দিলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। ধুর, কি ভাবছি! নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো জায়রা। মনে মনে বলে উঠল, জীবনে দ্বিতীয়বার যে আসবে সে খুব দামি হবে, পারফেক্ট নয়, পারমানেন্ট হবে। জায়হান জায়রার দিকে এগিয়ে এসে শান্ত বাক্যে জিজ্ঞেস করলো, কিছু প্রশ্ন করার ছিল আপনাকে। যদি আপত্তি না থাকে তাহলে কি একসাথে কোথাও বসতে পারি? জায়রা হেসে বলল, নো মিস্টার জায়হান, বসতে আমার খুব আপত্তি আছে। জায়হানের মুখটা চুপসে গেল। তা দেখে জায়রা হেসে নিচু স্বরে বলল, তবে হাঁটতে কোনো আপত্তি নেই, চলুন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলি। রাজি মিস্টার জায়হান? জায়হান হেসে ফেলল। ধুর, ছেলেটা বারবার হাসে। হেসে বলল, রাজি মিস জায়রা। দুজন একসাথে হাঁটতে শুরু করলো। জায়হান কিছুটা কনফিউজড। কিভাবে প্রশ্ন করা যায়? যদি কোনো প্রশ্নে জায়রা বিরক্ত হয়? উফ, প্রেমে পড়লে ছেলেরা সব বিষয়ে একটু আধটু কনফিউজড হয়ে যায়। জায়হানের নীরবতা দেখে জায়রা বলে উঠল, আমার সাথে সেদিন কি ঘটেছিল সেটাই জিজ্ঞেস করবেন, তাই তো? জায়হান বরাবরের মতো হাস্যজ্জ্বল বাক্যে বলল, মেজর জেনারেল আমির হোসেনের মেয়ে যে বুদ্ধিমতী তা আমি আগে থেকেই জানি। জায়রা হেসে ফেলল। জিজ্ঞেস করল, আমাকে আগে থেকে চিনতেন বুঝি? চিনতাম, তবে স্যারের মেয়ে হিসেবে নয়। তাহলে? আমার হৃদয়ের বাগানে এক ফুল ফুটেছিল, নাম ছিল তার অপরাজিতা। সে ফুলের নাম খুঁজতে গিয়ে পেয়েছি পরিচিতাকে। জায়হানের ইহীন বাক্যে জায়রা থমকাল। অবাক পানে তাকালো জায়হানের দিকে। কিছুই বুঝে উঠতে পারল না। অবুঝের মতো প্রশ্ন করল, কে সেই অপরিচিতা? তুমি। জায়হান কথাটা বলে দাঁড়িয়ে পড়ল। ভয়ভয় চোখে তাকালো জায়রার দিকে। জায়রা অবাক চোখে তাকিয়ে আছে জায়হানের দিকে। সন্দেহান স্বরে জিজ্ঞেস করল, আমি মানে? জায়হান চটজল দিয়ে উত্তর দিল, তুমি। তুমি মানে আপনি। মানে বুঝলাম যে আপনি জেনে কি করবেন। এটা তো আমার ব্যক্তিগত বিষয়, আর মানুষটাও আমার ব্যক্তিগত। জায়রার মুখ দেখে মনে হলো কথাটা সে বিশ্বাস করে নিয়েছে। ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। জায়হান গোপনে হাঁপ ছাড়ল। দুই হাত পকেটে ঢুকিয়ে প্রশ্ন করল, সেদিন কি হয়েছিল মিস জায়রা? জায়রা কিছুক্ষণ চুপ থাকলো। হাত দিয়ে চুলের খোপাটা খুলে দিল। সাথে সাথে একগুচ্ছ চুল ছড়িয়ে পড়ল সর্বাঙ্গ ছেয়ে। চুলগুলো এখন হাঁটুর 2-3 ইঞ্চি নিন অব্দি। কেন? কেটে ফেলেছে বুঝিতে? উত্তেজিত কণ্ঠে জায়হান প্রশ্ন করে ফেলল, চুল কেটেছেন কেন জায়রা? জায়রা অবাক হলো। এই প্রথম জায়হান শুধু নাম নিয়ে জায়রাকে সম্বোধন করেছে। জায়হানের চোখ মুখে বিষণ্ণতা। কিন্তু কেন? জায়রা ছোট করে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু কেন? জায়হানের বিষণ্ণ স্বর। জায়রা শান্ত বাক্যে উত্তর দিল, 2-1 মাস পর পর চুল কেটে ছোট করে রাখি। জায়হান এবার কেমন অধিকার বোধ খাটিয়ে বলে উঠল, এবার থেকে আর কাটবেন না জায়রা। জায়রা হাসল। ছেলেটার কণ্ঠে কেমন অধিকার বোধ ফুটে উঠেছে। জায়রা হেসে জবাবে সুন্দর করে উত্তর দিল, ঠিক আছে, কাটবো না। খুশি? জায়হান মাথা নাড়িয়ে হেসে ফেলল। বলল, চুল হলো নারীর সৌন্দর্যের প্রতীক, আর লম্বা চুল হলো ইমোশন। ঠিক যেমন আপনি আমার প্রিয়, তেমন আপনার চুলও আমার ভীষণ প্রিয়। আমার প্রিয় জিনিসে হাত লাগাবে না মিস জায়রা। আমি আপনার প্রিয় মানে? কি বোঝাতে চাইলেন মিস্টার জায়হান? জায়হান থতমত খেয়ে উঠল। কি হয়েছে আজকে ওর? বারবার মুখ ফুসকে হৃদয়ের অগোছালো কথাগুলো বেরিয়ে আসছে কেন? জায়হান প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, আপনাকে কি আপনার হবু স্বামী মলেস্ট করার ট্রাই করেছে মিস জায়রা? জায়রা সাথে সাথে উত্তর দিল না। তাহলে কে সে? জায়হানের পাল্টা প্রশ্নে জায়রা নরম স্বরে বলা শুরু করলো, আমি জানি না। আমাকে সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার রাস্তায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু 1 ঘন্টার আগেই তারা আমাকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় তা আমি জানি না, কিন্তু ওই 1 ঘন্টা আমার সাথে তারা নোংরামি করেছিল। আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল, শুয়েছিল। তাদের বিশ্রী হাতের ছোঁয়া মনে করতে চায় না। আমার শরীর জ্বলে যায়, ভীষণ যন্ত্রণা হয়, গা ভর্তি ঘৃণা জন্মায়। যারা কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। হুট করে ফুটপাতের ধারে দেয়াল ঘেঁষে বসে পড়ে। জায়হান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জায়রাকে এভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেল। কম্পিত সুরে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন জায়রা? জায়রা ছলছল চোখে তাকালো। জায়হানের চোখে চোখ রেখে কান্নারত বাক্যে বলল, আপনি আমাকে একটা হেল্প করবেন জায়হান? বলুন,
আমাকে একটা গাড়ি ডেকে দিবেন, বাড়ি যাব, মাথা যন্ত্রণা করছে। জায়হান উত্তর দিতে পারল না। নীরবে হাত বাড়ালো জায়রার দিকে। জায়রা জায়হানের হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। জায়হান আজ সিভিল ড্রেসে বের হয়েছে, গাড়িও নিয়ে সাথে। একটা সিএনজি ডেকে জায়রাকে তুলে দিল। নিজে উঠে বসলো জায়রার পাশে। তা দেখে জায়রা নিচু স্বরে প্রশ্ন করল, আপনি কোথায় যাবেন? জায়হান শান্ত বাক্যে বলল, আপনার সাথে। জায়রা প্রশ্নোত্তর চোখে তাকাতেই জায়হান নিচু বাক্যে বলল, আপনি ঠিক নেই মিস জায়রা। এই মুহূর্তে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। জায়রা আর প্রশ্ন করল না। জায়হান ঠিকানা বলতে সিএনজি চলতে শুরু করলো। জায়রা মাথা ঠেকালো সিটে। কিন্তু ঝাঁকুনিতে মাথায় ব্যথা লাগছে, তবুও সরছে না। কারণ মাথা ভনভন করে ঘুরছে। বসে থাকা সম্ভব না। এখান থেকে ক্যান্টনমেন্ট যেতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। যে আমি আটকেলে তো কথা নেই। জায়হান জায়রার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলে উঠতে পারছে না। হাঁসফাঁস করছে। শান্তি লাগছে না। অশান্ত মন বারবার জায়রাকে বকে নেওয়ার ইচ্ছা বাড়ছে। জায়হান অনেক ভেবেচিন্তে আমতা আমতা করে বলে উঠল, জায়রা শুনছেন? ও, আমার কাঁধে মাথা রাখবেন? কথাটা বলেই ঢোক গিলল জায়হান। জায়রা কি এখন খারাপ ভাববে? জায়রা চুপ রইল। কিছু সেকেন্ড অপেক্ষা করে জায়হান পুনরায় বলে উঠল, আপনি মাথায় ব্যথা পাচ্ছেন জায়রা? যদি সমস্যা না থাকে তাহলে আমাকে ভরসা করতে পারেন। জায়রা কথা বলল না। জায়হান আশা ছেড়ে দিল। দৃষ্টি দিল বাইরের দিকে। কিছু মুহূর্ত পর অনুভব করল জায়রা জায়হানের কাঁধে আলগোছে মাথা রাখছে। জায়হানের বুকের ভেতরে হৃদযন্ত্রটা এবার লাফিয়ে উঠল। ভোক শব্দ করছে। মনটা নিমিষেই শান্ত হয়ে গেল। কি শান্তি! আচ্ছা, প্রিয় মানুষ পাশে থাকলে বুঝি এত শান্তি লাগে? কিন্তু জায়রা তো জায়হানের এক দফা প্রিয় মানুষ। জায়রা কি কোনোদিন জায়হানকে ভালোবাসবে? আজ সকালে লিলির মৃতদেহ পাওয়া গেছে যাত্রাবাড়ির এক ময়লার স্তূপের ভেতর। কি জঘন্যভাবে মারা হয়েছে মেয়েটাকে। 2 পা ভেঙে ফেলা হয়েছে। এক ধারের বুকের নরম অংশ কেটে রাখা হয়েছে। ছি, কি নোংরা! বিকৃত মস্তিষ্কের লোক কাজটা করেছে। কোনো মানুষ এমন করতে পারে? জায়হান নিস্তব্ধ হয়ে বসে আছে নিজের কেবিনে। মাথা হ্যাং হয়ে আছে। চোখের সামনে বারবার লিলির অর্ধউগ্ন উলঙ্গ দেহ ভেসে উঠেছে। এই ছোট্ট মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে ভাবতে জায়হানের গা শিউরে উঠছে। আমেনা বেগমের পাগল প্রায় অবস্থা। ভাবনার মধ্যে জায়হানের ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন করা হয়েছে। জায়হান ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জানানো হলো, জায়হান, লিলি নামক মেয়েটির মৃত্যু হয়েছে প্রায় 12 ঘন্টা আগে। তবে একটা প্রচণ্ড খারাপ সংবাদ আছে। জায়হান কাঁপাকাঁপি স্বরে প্রশ্ন করল, কি সেটা? ওপাশ থেকে থমথমি বাক্যে জানানো হলো, লিলির মৃতদেহের সাথে কেউ যৌন সম্পর্কে লিপ্ত ছিল। কথাটা জায়হানের কানে যেতেই জায়হানের গা ঘৃণায় শিউরে উঠল। শিরশির করতে থাকলো সর্বাঙ্গ। গা গলিয়াছে শুনেই। আচ্ছা, আজকাল মানুষের কি মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, নাকি মানুষগুলো পশুতে রূপ নিয়েছে? গল্পের স্বার্থে কিছু শব্দ ব্যবহার করেছি, ক্ষমা করবেন প্লিজ। মৃত লাশের সাথে যৌন সম্পর্ক করে নেক্রোফেলিয়া নামক মানসিক ব্যাধির রোগীরা। বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না। মূলত এমন যৌন সঙ্গী পাওয়ার বাসনা থেকে মরদেহের সাথে যৌন সংসর্গ করে থাকে নেক্রোফাইলরা। নেক্রোফিলিয়া, পেডোফিলিয়া, এক্সিবিশনিজম, ফ্রটারিজম, সেক্সুয়াল স্যাডিজম, পাইরোমেনিয়া, ক্লেপ্টোমেনিয়া, এই 7 ধরনের মানসিক রোগীরা হতে পারে ভয়ঙ্কর অপরাধী। মনিকা বেগম কথাগুলো বলেই থামলেন। ছেলেকে এইসব বলতে তার মুখে বাজছে। তবু আর কি করার? তিনি যেহেতু একজন ডাক্তার, সেহেতু চক্ষু লজ্জা বাদ দিয়ে হলেও রোগ সম্পর্কে বিশ্লেষণ করা তার দায়িত্ব। জায়হান নিঃশপে শুনছিল। মনিকা বেগম পুনরায় বলে উঠলেন, লিরির সাথে যা হয়েছে তা কাল তোমার বোনের সাথেও হতে পারে। তাই দ্রুত এই সমস্যার সমাধান করো। জায়হান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। 2 দিন কেটে গেছে মাঝে। এর মধ্যে কোনো ক্লু পাওয়া যায়নি এমন অবধি। লিলির চাচাতো ভাই পরিবার সহ উধাও। জায়হান হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোনো মূল সূত্র মেলাতে পারছে না। কি আশ্চর্য! এই শহরে এত বড় একটা চক্রান্ত ঘটছে, অথচ এতদিন কোনো প্রশাসন কিছু জানেনি, খোঁজ নেয়নি। এতগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেছে। মাথায় কাজ করছে না জায়হানের। জায়হান নিজের রুমে এসে বসতেই জাহিস দরজা থেকে ডেকে উঠল, ভাই আসবো? জায়হান ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। জাহিস ভেতরে এসে জায়হানের পাশে বসতে বসতে বলল, ভাই, কোনো খবর পেলে? জায়হান হাঁপ ছাড়ল। শান্ত বাক্যে বলে উঠল, না। নিজেকে পাগল পাগল লাগছে।
জাহিস এবার চুপ থাকলো। সেকেন্ড কয়েক চুপ থেকে ধীর কণ্ঠে বলে উঠল, এরকম কেস সলভের দায়িত্ব তো আমাদের না। আমাদের দায়িত্ব দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা, বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। এতদিন যাদের উপর দায়িত্ব ছিল তারা কি করেছে? জায়হান কিছু মুহূর্ত চুপ থেকে বলা শুরু করলো, পুলিশ এখনো কাজে ফেরেনি, কবে ফিরবে তাও জানা নেই। তারা ফিরলে আমাদের বিরুদ্ধে প্রশ্ন তুলব, জবাব চাইবে। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি, সরকার পতন, পুলিশের নিষ্ঠুরতা, নির্মমতা, সব থেকে বড় কথা এতগুলো তাজা রক্ত ছড়ে না পড়লে হয়তো এই কেসটাও ধামাচাপা পড়ে যেত। এই 15 বছর যেমন বহু অন্যায় অত্যাচার ধামাচাপা পড়েছিল, ঠিক তেমনভাবে এই কেসটাও হয়তো কোনো এক থানায় ডায়েরিতে স্টোররুমে ধুলোয় স্তূপে পড়ে থাকতো। আমরা খুব ভাগ্যবান যে এমন একটা কেস হাতে পেয়েছি। সলভ না করা পর্যন্ত দায়িত্ব ছাড়ব না। দরকার পড়লে চাকরি ছেড়ে দেব, তবু এই কেসের শেষ অবধি দেখেই ছাড়ব। অপরাধীদের ঠিক খুঁজে বের করব। লিলি সহ আমাদের কতগুলো বোনকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে এখন অবধি জানি না, তবে জেনে ছাড়ব। ওদের সাথে অবিচার করতে পারবো না ভাই। যতদিন না অবধি আমার বোনদের হত্যাকারীদের খুঁজে না পেয়েছি, ততদিন আমার শান্তি নেই, একটুও শান্তি নেই। কথাগুলো একদমে বলে হাঁপ ছাড়ল জায়হান। জাহিদ চুপচাপ শুনছিল। জায়হান থামতেই জাহিদ জায়হানের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলে উঠল, আমি খুব ভাগ্যবান ভাই যে আমি তোকে ভাই হিসেবে পেয়েছি। দুনিয়ার সবাই যদি তোর বিরুদ্ধে চলে যায়, তবুও তুই আমাকে পাশে পাবি। যেখানে যাবি শুধু আমাকে দেখবি। জায়হান হাসল। জাহিদ পুনরায় বলে উঠল, ভাই, লিলির ভাই সালমানের কোনো খোঁজ পেলি? জায়হান শান্ত বাক্যে বলল, না, পালিয়েছে। তবে পালিয়ে যাবে কোথায়? ও যদি মাটির নিচেও থাকে তবে আমি খুঁড়ে বের করব। জাহিদ প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে উঠল, তুমি হাত ধরব আর আমি পা। শালা, টেনে গর্তে থেকে উঠে আগে পাছায় কয়েকটা লাঠি ভাঙব, ওকে? জায়হান হেসে ফেলল। জাহিজকে ধমকে বলল, বেশি পাকামো শিখেছিস, যা ঘুমাতে যা। জাহিসও হেসে চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলতে ভুলল না, ভাই, আগামী 24 ঘন্টার মধ্যে সালমানকে খুঁজে এনে তোর সামনে দাঁড় করাবো, প্রমিস। জাহিদ চলে যেতেই জায়হান দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল। মাথাটা বড্ড ব্যথা করছে, কি এক যন্ত্রণা। মন ভর্তি ভালোবাসার ব্যথা তো মস্তিষ্ক ভর্তি নির্মমতার ব্যথা। কি অদ্ভুত মিল, দারুণ না? শোরের বাচ্চা, তোরে কি বলছিলাম লিলিকে মেরে ফেলতে? রিজভানের হুঙ্কারের সামনে থাকা আলিফের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না, বরং আলিফ নিজের মতো ড্রিঙ্কস করতে ব্যস্ত। রিজভান মাথায় হাত দিয়ে বসে আছে, তা দেখে আলিফ ভাবলেশীনভাবে বলে উঠল, এত প্যারা নিচ্ছিস কেন মামা? আমার বাবা পুলিশের এসআই। কোনো কিছুই হবে না, সব সামলে নিবে, ফাঁসবো না আমরা। চিল ব্রো। রিজভান পুনরায় দাঁতে দাঁত চেপে বিশ্রী গালি প্রয়োগ করে বলল, বাচিল, তোমার বাবা আমার বাল। তোমার বাবার ক্ষমতা গত 15 বছর ছিল, এখন আর তোমার বাবার ক্ষমতা নেই। বরং তোমার বাবার গায়ে ওই ইউনিফর্ম দেখলে পাবলিক গণধোলাই দেবে। বোঝাইতে আইসো আমারে? আলিফ হেসে ফেলল, শব্দ করে হাসল, কিছুটা মন ক্ষুণ্ণ করে উত্তর দিল, মামা, আমার বাবা পুলিশ বলে কিন্তু এই ঘটনাটা ধামাচাপা পড়েছিল। এতদিন আমার বাবাকে ছায়া বানিয়ে তোরা নিজেদের সাধ্য হাসিল করেছিস, আর এখন আমার বাবার উপকার ভরে গেলি। ভেরি ব্যাড মামা, ভেরি ভেরি ব্যাড। রিজবান কিছুক্ষণ চুপ থাকলো, জিজ্ঞেস করলো, লিলিকে কেন মারলি? আলিফ ঠোঁট বাঁকিয়ে হাসল, হেসে হেসে বর্ণনা করতে লাগলো, মামা, ওই মেয়ের যে ফিগার, উফ, বিশ্বাস কর, ছাড়তে ইচ্ছে করছিল না। কিন্তু শালার আমার পোড়া কপাল, শালির রক্ত কিছুতেই থামছিল না। রিজভান চকিতে তাকালো, জিজ্ঞেস করলো, তার মানে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে লিলির? আলিফ আফসোসের ভঙ্গিতে বলল, হ্যাঁ। রিজভান চুপ করে গেল। আলিফ প্রশ্ন করল, তোর জানে জিগার নোভা মামুনি কই? রিজভান চোখ তুলে তাকালো, রাগে বাক্যে বলে উঠল, ও আমার জিএফ, ওকে নিয়ে কোনোরকম বাজে কমেন্ট করবি না। আলিফ হেসে বলে ফেলল, জায়রা কই? রিজভানের দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওই শালিরই তো আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। আমাকে যেভাবে অপমান করেছে তার শাস্তিও পাবে। মামা, জায়রার মতো সুন্দরীদের রেখে তোর কেন ওই নোভার দিকে নজর গেল? নোভার প্রতি আমি খুব ছোট থেকেই উইক ছিলাম। নোভা যখন থেকে প্রাপ্তবয়স্ক হওয়া শুরু করলো, তখন থেকে ওর প্রতি ফিজিক্যাল ফিলিংস কাজ করতো আমার। কতবার নোভাকে ভুলিয়ে ভালিয়ে নিজের চাহিদা পূরণ করছি হিসেব নেই। বেড পার্টনার বানাতে গিয়ে লাইফ পার্টনার বানিয়ে ফেলেছি। কথাগুলো বলে রিজভান হাসল। আর যাই হোক, রিজভান নিজের ভালোবাসার প্রতি সঠিক থাকার চেষ্টা করে।
আলিফ এবার বেশ গভীর ভাবনা নিয়ে জিজ্ঞেস করলো, এতই যখন নোভার প্রতি তোমার ভালোবাসা, তাহলে জায়রার পিছনে কেন ঘুরঘুর করছিলে? রিজবান শান্ত বাক্যে উত্তর দিল, জায়রাকে হাত করতে পারলে জায়রার বাবার খুব কাছাকাছি থাকা যেত। জায়রাকে একবার নিজের কাছে নিয়ে আসতে পারলে জায়রাকে কেন্দ্র করে এই কেসটা ধামাচাপা দেওয়া যেত। কিন্তু আমার অতিলোভী সব হারালাম। আলিফ হাসল। বোতলে থাকা ড্রিঙ্কসটুকু শেষ করে বলে উঠল, জায়রা তোকে সত্যি ভালোবাসতো মামা, ভুলে যাস না, যে ঠকায় সেও ঠকে। আফসোস যেন করতে না হয় কোনোদিন। তারপর দেখবি আমার মতো ভবে ঘুরে প্রেমিক হয়ে গেছিস। বলে হাসতে হাসতে উঠে গেল। ডান্স করতে থাকা মেয়েটার সাথে গিয়ে ডান্সে মগ্ন হলো। মায়েরা, আজ থেকে বাইরে বের হওয়া বন্ধ। জায়হানের কড়া বাক্যে কথাটা শুনে মায়েরা অসহায় চোখে মনিকা বেগমের দিকে তাকালো। তা দেখে মনিকা বেগমও জায়হানের সাথে তাল মিলিয়ে বলে উঠলেন, হ্যাঁ, এখন থেকে তুমি একা কোথাও যাবে না। যখনই বাইরে বের হবে আমাদের কাউকে সঙ্গে নিয়ে বের হবে। মায়েরা কিছু বলল না, মন খারাপ হলেও পাত্তা দিল না। তার ভাই মা নিশ্চয়ই ভালোর জন্য বলছে। দেশের এই পরিস্থিতিতে জনজীবনের দুর্ভোগ নেমেছে, তার মধ্যে অসহায় মেয়েগুলোর ওপর এভাবে নির্যাতন চলছে। আল্লাহ জানেন কার ভাগ্যে কি আছে। যদি মায়েরার সাথে এমন হয়, ভেবেই মায়েরা কেঁপে উঠল। মার ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিল। এর মধ্যেই জায়হানের ফোনটা বেজে উঠল। জাহিস ফোন করেছে। জায়হান ফোন রিসিভ করতেই জাহিস বিস্ফোরিত বাক্যে বলে উঠল, ভাই। জাহিস হাঁপাচ্ছে। জায়হান এপাশ থেকে চিন্তিত বাক্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? জাহিস ওপাশ থেকে বলে উঠল, সালমানের খণ্ডিত দেহ পাওয়া গেছে। জায়হান নিস্তব্ধ হয়ে পড়ল। নিজেকে অসহায়ের থেকে বড় অসহায় লাগছে। সব প্রমাণ এভাবে লোপাট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রমাণ লোপাট করে দেওয়ার উপায় কি এত জঘন্য হয়? প্রতিদিন শহরের আনাচে কানাচে থেকে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। তাদের বিশ্রীভাবে হত্যা করা হচ্ছে। আজ অন্যের বোন তো কাল আমার বোন, আজ অন্যের মেয়ে কাল আপনার মেয়ে। এভাবে আর কতদিন চলবে? আর কতদিন আপনি মুখে তালা লাগিয়ে বসে থাকবেন স্যার? আপনি তো সব জানেন। তাকে কেন অ্যারেস্ট করছেন না স্যার? তাকে কেন সবার সামনে নিয়ে আসছেন না? তার মানে কি এসবের পেছনে আপনার কোনো হাত আছে? কিসের ভয়ে আপনি চুপ আছেন? আজ আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। জায়হান উচ্চবাক্যে কথাগুলো বলে উঠল। আমির সাহেব কথাগুলো শুনেও উত্তেজিত হয়ে কিছু বললেন না। শান্ত বাক্যে বললেন, জায়হান, শান্ত হও, আমার কথা শোনো। কিছু সময় উত্তেজিত হয়ে সব সমস্যার সমাধান করা যায়। দাবা খেলতে জানো? নিশ্চয়ই। দাবা খেলাটা যেমন বুদ্ধির খেলা, তেমনি অপরাধী শনাক্ত করা বুদ্ধির কাজ। আমি চুপ করে আছি তার কারণ পুলিশের এসআই এই অপরাধের সাথে যুক্ত। তাকে যদি সবার সামনে নিয়ে আসি, তাহলে যে প্রধান অপরাধী সে সাবধান হয়ে যাবে। আমাদের কাজের ফলাফল আমার মেয়ে আর তোমার বোন পেতে পারে। তখন কি ঠিক হবে? জায়হানের বুকটা ধক করে উঠল। এভাবে তো ভাবিনি। তাহলে করবেটা কি? এভাবে তো চুপ করে থাকাও যায় না। জায়হান ভাবুক স্বরে প্রশ্ন করল, কিন্তু স্যার, এভাবে চুপ করে থাকলে আরো কত মেয়ের জীবন শেষ হবে ভাবতে পারছেন? আমির হোসেন সাহেব কিছু সেকেন্ড ভেবে উত্তর দিলেন, তোমাকে একটা অনুরোধ করব। জায়হান নির্দ্বিধায় বলল, আদেশ করুন। আমির হোসেন বললেন, আমার মেয়েকে তোমাদের বাসায় কিছুদিন আশ্রয় দিবে। জায়হান চকিতে তাকালো। চাঁদ হাতে পাওয়ার খুশিতে লাফিয়ে উঠতে মন চাইল। পরক্ষণের মনের খুশি মনেই চেপে রাখলো। চাঁদ তো এখনো ওর নয়। তার মানে সেই চাঁদের উপর ওর কোনো অধিকার নেই। জায়হান শান্ত বাক্যে জিজ্ঞেস করল, কিন্তু কেন স্যার? আমির সাহেব চিন্তিত ভঙ্গিতে জবাব দিলেন, আমার বাড়ি আর আমার মেয়ে দুজনের উপরে শত্রুর পক্ষের নজর পড়েছে। আমি সারাদিন বাড়ির বাইরে থাকি। জায়রার মা ভীতু মানুষ। মেয়েটাকে নিয়ে আমি এক সেকেন্ড চিন্তামুক্ত থাকতে পারি না। জায়হান আচমকা প্রশ্ন করল, স্যার, যারা আপনার শত্রু তারা তো আমারও শত্রু। তাহলে আপনি বিশ্বাস রাখছেন কিভাবে যে আপনার মেয়ে আমার কাছে নিরাপদে থাকবে? আমির সাহেবের মুখ হাসি ফুটল। বিশ্বাসী স্বরে বললেন, আমি নিজের পরে তোমাকে বেশি বিশ্বাস করি। তোমার ব্যক্তিত্ব আমার থেকেও স্ট্রং। তুমি অদম্য সাহসী সৈনিক। নিজের ও নিজের পরিবারের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে পারবে। জায়হান হাসল, বলল, আমি জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। আপনি পাঠিয়ে দিবেন। আমির হোসেন সাহেব বেশ শান্ত গলায় বললেন, বেশি দিন কয়েকদিন রাখো। জায়রার ভিসা হয়ে গেলে কানাডা পাঠিয়ে দেব। কথাটা শুনে জায়হানের মুখের হাসিটা মিলিয়ে গেল। জায়রা চলে যাবে?
বুকের ভেতরটা চিনচিন ব্যথায় শিউরে উঠল। তবু আলতো হেসে বলে উঠল, ঠিক আছে। পুলিশের এসআই হাসিব ইসলামের পদত্যাগের জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু তিনি নিজের জায়গায় অটল। কিছুতেই পদত্যাগ করবেন না। আলিফ মুখে মাস্ক দিয়ে পুলিশ স্টেশনে ঢুকে সোজা হাসিব সাহেবের কেবিনে ঢুকল। রুমে পরিচিত কাউকে দেখে হাসিব সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। সেলের সামনে এসে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, তোর জন্য আজ আমার এই অবস্থা। তোর মতো ছেলেকে জন্ম দেওয়াই আমার ভুল। আলিফ কথাগুলো গায়ে মাখল না। মুখের মাস্কটা খুলে শান্ত বাক্যে বলল, ও বাবা, শান্ত হও। এই বয়সে এত উত্তেজিত হয়ে পড়লে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই মুহূর্তে ছেলের মুখে থেকে এমন কথা আশা করেনি তিনি। রাগে গা শিরশির করছে। আলিফ জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে লোকজনের সমাগম দেখে ভাবুক স্বরে বলে উঠল, তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া অসম্ভব বাবা। এখান থেকে বাইরে বের হলে গণপিটুনিতেই তোমার জীবন দেওয়া লাগবে। হাসিব সাহেব ভয়ে ঢোক গিলল। কাঁপাকাঁপি হাতে ফোন করে কল করলেন কাউকে। কয়েকবার রিং হতে, ওপাশ থেকে কল রিসিভ হতে হাসিব সাহেব কম্পিত বাক্যে বলে উঠলেন, স্যার, আমাকে বাঁচান। আমি সব হারাতে বসেছি আমি। ওপাশ থেকে লোকটা বেশ শান্ত স্বরে বলল, হাসিব, তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু তোমার গদি বাঁচানোর আমার পক্ষে সম্ভব না। দেশ এখন উত্তাল। ছাত্র সমাজ পুলিশের উপর ভয়ঙ্কর রূপে ক্ষেপে আছে। নিজেকে বাঁচাতে চাইলে পদত্যাগ করে সরে যাও, বাকিটা সামলে নিব। বলেই তিনি ফোন রেখে দিলেন। হাসিব সাহেব উপায়ন্তর না পেয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। পদত্যাগপত্র জমা দিয়ে এক প্রকার পালিয়ে গেলেন। জাহিস দৌড়ে জাইহানের কেবিনে ঢুকল। জাইহান সব কাজ গুছিয়ে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। জাহিসকে এমন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে জাইহান ভরকে গেল। অবাক পানেই জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? জাহিস হাঁপাতে শুরু করলো। কাঁপাকাঁপি স্বরে বলে উঠল, ভাই, মায়েরা। জাইহানের আত্মা কেঁপে উঠল। জাহিসের সামনে এগিয়ে গেল। দুই বাহু চেপে ধরে জিজ্ঞেস করল, মায়েরা, কি হয়েছে মায়েরার? ঠিক আছে ও? কথা বল ভাই। জাহিস কেঁপে উঠল। ফুপিয়ে কান্না করে দিল বাচ্চাদের মতো। জাইহানের কণ্ঠস্বর দিয়ে শব্দ বের হচ্ছে না। তবুও কোনো রকমে থেমে থেমে জিজ্ঞেস করল, ভাই, মায়েরা কোথায়? জাহিস এবার কান্নারত বাক্যে বলে উঠল, মায়েরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। জাইহান থেমে গেল। এক পা পিছিয়ে গেল। মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল। দুই ভাইয়ের নয়নের মণি মায়েরা। মায়েরার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে কিভাবে? জাইহানের বুকটা কাঁপছে, শরীর কাঁপছে। শক্তপোক্ত মানুষটার দেহ নুয়ে পড়ছে। কথা বলার শক্তি পাচ্ছে না। কি হবে এবার? সব কি তাহলে শেষ হয়ে যাবে? মায়েরাকে কি লিলির মতো জীবন দিতে হবে? না, ভাবতে পারছে না জাইহান। মাথাটা ঘুরতে শুরু করলো। চারিদিক নিস্তব্ধ। মায়েরার হাত পা, চোখ মুখ শক্ত করে বাঁধা। দম আটকে আসছে। শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। কি হবে, কি হবে? ভয়ে বুকের ভেতরটা ধড়পড় করছে। হঠাৎ করে একজন পুরুষের শক্ত বাক্যে কানে আসলো, মেয়েটা কোথায়? মায়েরার কেন যেন এই স্বর বড্ড চেনা লাগছে। কোথায় যেন শুনেছে। খুব পরিচিত। কিন্তু কে এই ব্যক্তি? আর পরিচিত কে ওখানে আসবে কিভাবে? লোকটা প্রশ্নের উত্তরে অন্যজন বলল, স্যার, মেয়েটা রমিজউদ্দিন কলেজের ছাত্রী। লোকটা কিছু বলল না। ভেতরে ঢুকে বিধ্বস্ত মেয়েটাকে দেখে বুক কেঁপে উঠল। জোরে শব্দ করতে গিয়েও থেমে গেল। কয়েক পা পিছিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ছেলে দুটো হঠাৎ এমন কাণ্ড দেখে ভয় পেল। কি হলো? রহস্য উদ্ঘাটন করার জন্য লোকটার পিছু পিছু বাইরে বেরিয়ে আসলো। ছেলে দুটো আসতেই লোকটা দুই হাতে ওদের দুজনের কলার চেপে ধরল। হুঙ্কার ছেড়ে বলল, আমার মেয়েকে তুলে আনার সাহস তোদের কে দিয়েছে? ও আমার মেয়ে মায়রা, মোয়াজ চৌধুরীর একমাত্র কলিজার টুকরা। আর তোরা ওর গায়ে হাত দিয়েছিস? তোদের হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। ছেলে দুটো অবাকের শেষ সীমানায়। যে মানুষটা এতগুলো মেয়ের জীবন নষ্টের পেছনে দায়ী, সে মানুষটার মেয়ের গায়ে হাত তুলে দেওয়ায় এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিভাবে? লজ্জা করছি না? তার ছেলে দুজন দেশের বন্ধু আর তিনি দেশের শত্রু। জাইহান যেদিন জানতে পারবে এসব কিছুর পেছনে ওর বাবা দায়ী, তাহলে কি করবে? কিভাবে সহ্য করবে আপন মানুষের এত ভয়ঙ্কর রূপ? কিভাবে, কোথায় নিয়ে দাঁড় করাবে জীবন? মানুষ দুমুখ সাপের থেকেও বিশ্রী। প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। বিশেষ নোট, লেখিকা প্রায় 10 দিন হলো ভীষণ অসুস্থ। 10 দিনে 3বার হসপিটাল ঘোরা শেষ। তবুও সুস্থ হওয়ার নাম নেই। তাই বাধ্য হয়ে মাঝপথে সমাপ্তি টেনেছেন। সুস্থ হয়ে ফিরে গল্পটি সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই।